আসসালামু আলাইকুম and good day dear students. Welcome to my online class. অনার্স প্রোগ্রামের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমরা পড়বো এন্টারপ্রেনিয়রশিপ বা ব্যবসা উদ্যোগ। এটাকে আমরা ব্যবসা উদ্যোগ বা শিল্প উদ্যোগ বলতে পারি। এই কোর্সটা মেইনলি আমরা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে থার্ড ইয়ারে করিয়ে থাকি, অনার্স থার্ড ইয়ার, এবং ফোর্থ ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে করিয়ে থাকি। তো আমরা অনেক বিষয় আলোচনা করে ফেলেছি। তো প্রিভিয়াস ক্লাসে যেটা আলোচনা করেছিলাম যে উদ্যোগের ক্ষেত্রে নীতি নৈতিকতার বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। আর এছাড়াও আমরা কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি, হিস্ট্রি নিয়ে আলোচনা করেছি। দেন আমরা এইটার এইটার ভাইটা অর্থাৎ ব্যবসা উদ্যোগ বা শিল্প উদ্যোগের ভাইটার রোল নিয়ে আলোচনা করেছি। তো প্রিভিয়াস অলরেডি অনেক বিষয় আমরা জেনে ফেলেছি। যদি তোমরা কেউ ক্লাস মিস করে থাকো বা বুঝতে অসুবিধা হয়, দেন হচ্ছে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো চেক করে নিতে পারো, বা হচ্ছে যে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে চেক করে আমাকে পরবর্তীতে আমাকে ইনফর্ম করতে পারো, বা ওই বিষয়ে আমরা আলোচনা করব। তো চলো আমরা আজকের নিয়মিত ক্লাস শুরু করি। ইন্ট্রোডাকশন করছি আমরা। ইনিশিয়ালি কনসেপ্ট আলোচনা করেছি, দেন ডেফিনেশন আলোচনা করেছি, এরপরে যেটা ছিল ব্যাকগ্রাউন্ড বা হিস্ট্রি নিয়ে কথা বলেছি। দেন আমরা পরবর্তী হচ্ছে প্রসেস, এন্টারপ্রেনিউরিয়াল প্রসেস নিয়ে আলোচনা করেছি। শিল্প উদ্যোগে ইন্টারেস্টেড হয় কেন, কারণ নিয়ে আলোচনা করেছি, এবং শিল্প উদ্যোগে আগ্রহের কারণ, প্রাতিষ্ঠানিক শিল্প উদ্যোগের জন্য বিবেচ্য বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি, এবং ব্যবসা সংগঠনে শিল্পোদ্যোগের ভূমিকা কি কি সেগুলো তোমাদেরকে জানিয়েছি। দেন আমরা জেনেছি শিল্পোদ্যোগের প্রকারভেদ। এরপরে আমরা শিল্পোদ্যোগের প্রকারভেদ, খুব সিগনিফিকেন্ট একটা কোশ্চেন, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2013 সালে এসেছিল। দেন আমরা দেখেছি যে একজন উদ্যোক্তা বা একজন শিল্প উদ্যোক্তার ক্ষেত্রে কি কি গুণাবলীগুলো থাকতে হয়, অর্থাৎ কি কি গুণাবলীর ফলে তারা হচ্ছে যে ব্যবসা উদ্যোগ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্টিভ জবসকে, এবং এরপরে জ্যাক মা, দেন আমরা হচ্ছে অ্যালন মাস্ক, দেন হচ্ছে জেফ বেজোস, এই পার্সনগুলোকে দেখলাম। দেন আমরা দেখেছি কন্ট্রিবিউশন, অর্থাৎ ইকোনমিক ডেভেলপমেন্টে উদ্যোক্তার রোলটা কিরকম হয় সেগুলো, এবং হচ্ছে কনটেক্সচুয়াল একটা ডিফারেন্স দেখেছি, অর্থাৎ শিল্প বিপ্লবের আগের প্রেক্ষাপট, লাইক তোমাদেরকে বলতে পারি উদ্যোগ বিষয়টা হচ্ছে 1755 সালে ফার্স্ট ইন্ট্রোডিউস করা হয়। অর্থাৎ শিল্প বিপ্লবের শুরুর দিকেই বেসিক্যালি রিচার্ড ক্যান্টিলন ফ্রান্সে উদ্যোগ বিষয়টা ইন্ট্রোডিউস করেন। আর শিল্প বিপ্লবটা হয় হচ্ছে 1750 থেকে 1850 সালের ইংল্যান্ডে। এরপরে যেটা আলোচনা করেছি নৈতিকতা ও সামাজিক দায়িত্ব, ইথিক্স নিয়ে আলোচনা করেছি। দেন আমরা যেই পার্টটা আলোচনা করেছি যে শিল্প উদ্যোক্তাগণ জন্মগতভাবেই শিল্প উদ্যোক্তা বা সৃষ্টিমূলকও বটে। এইটা এইটাকে কিছুটা আলোচনা করা হয়েছে যতটুকু আমার মনে পড়ছে। তো দেন এখান থেকে আমরা তাহলে শুরু করি। যেটা হচ্ছে যে ফার্স্ট, যেটা হচ্ছে যে উদ্যোক্তা, বা আমরা বলতে পারি যে উদ্যোক্তা হচ্ছে বাই বার্থ, আমরা বলতে পারি যে বাই বার্থ হয়। এটা হচ্ছে কিন্তু এখন যেহেতু যেটা অর্থাৎ উদ্যোক্তার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের গুণ দেখে এসেছি। তো তোমরা দেখে থাকবে বিভিন্ন পার্সন, অর্থাৎ যারা উদ্যোক্তা হয়েছে তাদের মধ্যে এই গুণগুলো ম্যাক্সিমামই অ্যাভেলেবেল। দ্যাটস ওয়াই এই গুণগুলো পরবর্তীতে তাদের উদ্যোক্তা হতে সহযোগিতা করেছে। তো এখন যেহেতু যুগ অনেক আধুনিক, এই গুণগুলোকে ট্রেইন আপ করে, অর্থাৎ কিছুটা গুণ, তবে এমন না যে একেবারে অন্তত 60% বা একটা ভালো পার্সেন্ট 60% প্লাস গুণ তার মধ্যে থাকতে হবে, দেন তাকে ট্রেন আপ করে আরো 40% গুণ এনশিওর করা যেতে পারে।
তো এই ক্ষেত্রে পারিবারিক একটা ঐতিহ্য যে তার ফ্যামিলি স্ট্রাকচার কিরকম, তো সেক্ষেত্রে রিস্ক টেকিং প্রপেন্সিটি এবং হচ্ছে অর্থাৎ অনেক গুণাবলী পরিবারগতভাবেই পেয়ে থাকে। এরপরে যেই সেকেন্ডটা অর্থাৎ আমরা যেটা ক্রিয়েট করতে পারি সেটা হচ্ছে শিক্ষা, আনুষ্ঠানিক শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে ক্রিয়েট করতে পারি। তো বেসিক্যালি যারা জন্মগতভাবে শিল্প উদ্যোক্তা তারাই এই এখন যদি আমরা কন্টেক্সচুয়ালি চিন্তা করি, সবাই কিন্তু আমরা যদি জ্যাক মার কথা বলি বা জেফ বেজোসের কথা বলি বা মাইক্রোসফটের বিল গেটসের কথা বলি, বিল গেটস ইউনিভার্সিটি ড্রপ আউট, জ্যাক মা হচ্ছে উনি তো অনেকবার ইউনিভার্সিটিতে ট্রাই করেছে কিন্তু ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারেনি। তো সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আনুষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণ খুব বেশি কন্ট্রিবিউট করেনি। যারাই আমাদের দেশে আমরা মিস্টার জনাব আকিস সাহেবের কথা বলতে পারি, তিনি কি এডুকেশনের মধ্যে না থেকেও তিনি কিন্তু একজন শিল্প উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত। তো এই পার্সনগুলো কিন্তু তাদের নিজস্ব গুণাবলী এবং হচ্ছে জন্মগতভাবে উদ্যোক্তার গুণাবলী নিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। আবার আমরা এইটাও বলতে পারি যে শিক্ষা গ্রহণ করেও কিন্তু কিছু কিছু উদ্যোক্তা ক্রিয়েট করা যায়। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি কি অ্যাক্টিভিটিস পারফর্ম করতে হয় একজন উদ্যোক্তা হিসাবে। ব্যবসা উদ্যোগ বা শিল্প উদ্যোগের ক্ষেত্রে অনেক কার্যাবলী তাকে পারফর্ম করতে হয়। তো তার মধ্যে আমরা কিছু কার্যাবলীকে পয়েন্ট আউট করেছি তোমাদের জন্য, যে কার্যাবলীগুলো তাদেরকে অবশ্যই করতে হবে, খুব বেসিক কাজের মধ্যে পড়ে। আর এছাড়া তো একজন উদ্যোক্তার আসলে সার্বক্ষণিক সে আমরা যদি বেসিকলি উদ্যোক্তার কাজের বিষয় বলি, তাহলে আমাদেরকে তোমরা একটা টার্ম জানো 24/7, অর্থাৎ 24 আওয়ার্স 7 ডেজ, 24 আওয়ার্স অর্থাৎ 24 ঘন্টা 7 দিন। এই এই একটা কনসেপ্ট দেখেছো, অর্থাৎ কোন অর্গানাইজেশন তাদের সার্ভিসের কোয়ালিটি এনশিওর করার জন্য তারা বলে থাকে যে 24/7, অর্থাৎ আমরা আপনাকে সার্ভিস দেওয়ার জন্য 24/7 অ্যাভেলেবেল রয়েছে। কিন্তু উদ্যোক্তার ক্ষেত্রে আমরা বলতে পারি যে উদ্যোক্তার কার্যাবলী হচ্ছে 24/7, সে সার্বক্ষণিক তাকে কাজে সংশ্লিষ্ট থাকতে হয়। তার মধ্যে যে স্পেসিফিক কাজগুলো তাকে অবশ্যই করতে হয় সেই কাজগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। সো ফার্স্ট যেটা 24/7 কাজ করার জন্য যেটা করতে হবে, তাকে উদ্যোগ গ্রহণ করতে হবে, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার সেগমেন্টের উদ্যোগ তাকে গ্রহণ করতে হবে এবং উদ্যোগ গ্রহণ করার পরে কিন্তু তার 24 কাজ শুরু হবে। এইটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হতে পারে, এটা এগ্রিকালচারের ক্ষেত্রে হতে পারে, বা এইটা হচ্ছে সার্ভিসের ক্ষেত্রে হতে পারে। এরপরে যেটা হচ্ছে উদ্যোগের নতুন পণ্য বা ধ্যান ধারণার উদ্ভাবন। উদ্যোগ মেইনলি উদ্যোগ বিষয়টা ইন্ডিকেট করে কিন্তু শিল্প উদ্যোগ বা উদ্যোগের কার্যাবলী কিন্তু আমরা কি এটার সাথে ক্রিয়েটিভিটির অনেকটাই মিল রয়েছে। অর্থাৎ এক্সিস্টিং পুরোপুরি কিন্তু এক্সিস্টিং বিষয়গুলো থেকে বের হয়ে নতুন কোনো বিষয়কে ইন্ট্রোডিউস করাটাই কিন্তু উদ্যোগ। একেবারে পুরাতন বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু এক্সপানশন, অর্থাৎ সম্প্রসারণ হতে পারে বা বাড়ানো হতে পারে। কিন্তু উদ্যোগ বলতে কিন্তু আমরা খুব বেশি ইন্ডিকেট করি হচ্ছে নতুন কনসেপ্টকে বা এক্সিস্টিং ধারণাগুলোকে মডিফিকেশন করতে হবে। অর্থাৎ নতুনত্ব থাকা কিন্তু খুব জরুরি একটা বিষয়। অর্থাৎ নতুন পণ্য বা ধ্যান ধারণা, পণ্য হতে পারে, সার্ভিস হতে পারে। যেমন আমাদের দেশে আমরা দেখছি যে পাঠাও হচ্ছে রাইড শেয়ারিং অ্যাপ, এবং পাঠাও কিন্তু লাইক এখন যেটা করছে ওরা ফুডের সেগমেন্ট করেছে, এরপরে হচ্ছে কুরিয়ার সেগমেন্ট করেছে, এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু ওদের সার্ভিস কোয়ালিটি খুবই খুবই ভালো।
দেন হচ্ছে ফাইন্যান্স করা, অর্থ সংস্থান করা, অর্থাৎ অর্থের ব্যবস্থা করা। তো অর্থের ব্যবস্থা বা উদ্যোগ গ্রহণ হচ্ছে থিঙ্কিং প্রসেস বা হচ্ছে যে চিন্তন প্রক্রিয়া। তো চিন্তন প্রক্রিয়াকে এটাকে যদি বাস্তবে শেপ দিতে চায় বা অ্যাক্টিভিটিসে টার্ন করতে চায়, তখন কিন্তু তাকে ফিন্যান্স করতে হবে। ফিন্যান্সের ক্ষেত্রে যেই বিষয়টা হতে পারে যে ফিন্যান্সের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইনভেস্টর, অর্থাৎ তাকে এছাড়া এইটা আমরা তোমাদেরকে বলি যে আমরা 4th ইয়ারে তোমাদের একটা কোর্স করাই প্রজেক্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ তাকে এই বিষয়টা প্রজেক্টের আকারে ডেভেলপ করতে হবে, একটা প্ল্যান তৈরি করতে হবে, বিজনেস প্ল্যান তৈরি করতে হবে। তো এইখানে উদ্যোক্তার ক্ষেত্রে আমরা তোমাদেরকে যেটা করাবো বিজনেস প্ল্যান করাবো। তো তাহলে যেটা করতে হবে বিজনেস প্ল্যান করতে হবে এবং হচ্ছে যে এইটাকে এইটার পুরো অ্যাক্টিভিটিসটাকে একটা স্কেচের মধ্যে নিয়ে আসতে হবে এবং এই অ্যাক্টিভিটিস গুলো বা এই অ্যাক্টিভিটিস গুলোকে ফরম্যাটে নিয়ে এসে দেন ইনভেস্টরদের কাছে কি করতে হবে, যেতে হবে। যেমন ব্যাংক হতে পারে ইনভেস্টর, এরপরে ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো ইনভেস্টর হতে পারে, সরকার ইনভেস্টর হতে পারে, বা বিভিন্ন ধরনের এফডিআই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হতে পারে, জয়েন্ট ইনভেস্টমেন্ট হতে পারে। এইরকম যারাই ইনভেস্ট করতে চায় বা যারাই ফাইন্যান্স করতে চায় তাদেরকে কি করতে হবে, এই বিজনেস প্ল্যানটা দেখাতে হবে, ইন্ট্রোডিউস করতে হবে। তো ইন্ট্রোডিউস করলে দেন এই প্রজেক্ট দেখে যদি ইনভেস্টররা অর্থাৎ তুমি যেই প্ল্যানটা করেছো সেটা যদি তাদের তাদের আস্থা নিয়ে আসতে পারে, তখন তারা কি করবে, ইনভেস্ট করবে বা ফাইন্যান্স করতে আগ্রহী হবে। এরপরে হচ্ছে রিস্ক টেকিং, অর্থাৎ ঝুঁকি গ্রহণ, রিস্ক টেকিং প্রপেন্সিটি থাকতে হবে। অনেকে যেটা হচ্ছে যে ঝুঁকি নিতে ভয় পায়। তো ঝুঁকি নিতে ভয় পেলে তখন কিন্তু তার শিল্প উদ্যোক্তা হওয়ার চান্সটা অনেকটাই কমে যাবে। তো আমাদের দেশের এইটা অনেকটা দেখা যায় কালচারালি ডেভেলপ হয়। তো কালচারালি প্রেজেন্ট কনটেক্সটে খুব আমরা যদি ব্যবসা এবং জবের ক্ষেত্রে যেই বিষয়টা আমরা খুব বেশি ডিফাইন করতে পারি সেটা হচ্ছে রিস্ক। বিজনেসটা হচ্ছে যে খুব রিস্কি একটা সেগমেন্ট। অন দি আদার হ্যান্ড যেটা হচ্ছে যে সার্ভিসটা কিন্তু খুব সেফ একটা বিষয়, অর্থাৎ প্রতি মাসে তার কিন্তু একটা লিভলিহুড আসছে, সেটা দিয়ে কিন্তু জীবনযাপন বা জীবন ধারণ করা তুলনামূলক সহজ। বিজনেসের ক্ষেত্রে যেমন যেমন ঝুঁকি রয়েছে তেমনি লাইফ স্ট্যান্ডার্ডও কিন্তু অনেক হায়ার, ইট ক্যান বি মাচ হায়ার, বা হচ্ছে যে কম্পারেটিভলি যদি আমরা একজন জব এবং হচ্ছে একজন বিজনেসম্যানের সাথে কম্পেয়ার করি, তাহলে কিন্তু ইনকাম অফ আ বিজনেসম্যান, ইনকাম অফ আ স্যালারিড পারসন কিন্তু দেখা যায় যে খুব সীমিত ইনকাম করতে হচ্ছে এবং লাইফ স্ট্যান্ডার্ডটাও খুব সীমিত, অর্থাৎ একটা কিন্তু সীমিত সেফ কিন্তু বিজনেসের সীমিত না, আনলিমিটেড, বাট সেফটিটা খুব কম থাকে, অর্থাৎ সিকিউরিটিটা খুব কম থাকে এট দ্য বিগিনিং লেভেল। বাট যখন এই জিনিসগুলো কাভার হয়ে যায় একটা, অর্থাৎ ইস্টাবলিশমেন্ট স্টেজে চলে যায়, তখন কিন্তু রিস্ক ফ্রি থাকে। আমাদের দেশের আমরা যদি ইস্টাবলিশ কোম্পানিগুলোর কথা বলি, প্রথমে কিন্তু এই প্রত্যেকটা কোম্পানি নিঃশেষ হয়ে যাওয়ার বা এই পর্যন্ত না আসার পসিবিলিটি ছিল এবং রিস্ক ছিল, কিন্তু সেই রিস্কগুলো ওভারকাম করে আজকের স্টেজে যে কোম্পানিগুলো এসছে, এখন কিন্তু আর তাদের এক্সিস্টেন্স, অর্থাৎ তাদের অস্তিত্ব সংকট নিয়ে কোনো রিস্ক নেই। এরপরে তাকে যেটা করতে হয়, সাংগঠনিক কাজ করতে হয়, অর্থাৎ পুরো প্ল্যানটাকে যদি আমরা থিঙ্কিং প্রসেসের সাথে কম্পেয়ার করি, তাহলে এটাকে কিন্তু একটা অর্গানোগ্রামের মধ্যে নিয়ে আসতে হবে। এটাকে আমরা এটা হচ্ছে যে অর্গানোগ্রাম থাকবে, বিভিন্ন ডিপার্টমেন্ট থাকবে, বিভিন্ন লেয়ার থাকবে, টপ ম্যানেজমেন্ট থাকবে, মিড ম্যানেজমেন্ট থাকবে, অপারেশন ম্যানেজমেন্ট থাকবে। তো এই যে সাংগঠনিক বিষয়গুলোর জন্য একটা শেপ দিতে হবে। তো সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস ক্রিয়েট হবে, তখন এই সাংগঠনিক কাজগুলো তাকে করতে হবে। প্রথমেই কিন্তু বেসিক্যালি 3টা লেয়ার করে কাজ করা সম্ভব না, তখন কি করতে হবে, তাকে নিজেই হচ্ছে সাংগঠনিক কাজগুলো তত্ত্বাবধান করতে হবে এবং সাজিয়ে এগিয়ে যেতে হবে। দেন এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে পরিচালনা করা।
সো সাংগঠনিক কাজগুলো যখন আমরা আইডেন্টিফাই করব, অর্থাৎ একজন চেয়ারম্যান, সিইও, বোর্ড অফ ডিরেক্টরস, চেয়ারম্যান, সিইও, দেন দেন হচ্ছে যে আমরা এমডি, এইভাবে যখন লেয়ার গুলো ক্রিয়েট করা হবে অপারেশন ম্যানেজমেন্ট পর্যন্ত, সেই টোটাল সামগ্রিক বিষয়গুলোকে কিন্তু পরিচালনা করতে হবে। এবং পরিচালনা করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট রয়েছে, লাইক ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টস, ফাইন্যান্স, মার্কেটিং। তো টোটাল ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু কি করতে হবে, সমন্বয় সাধন করতে হবে। সমন্বয় সাধন করে যেটা হচ্ছে যে যদি প্রোডাক্ট হয় তাহলে প্রোডাক্ট এনশিওর করতে হবে, আর যদি সার্ভিস হয় তাহলে সার্ভিস এনশিওর করতে হবে। আর যেটা হচ্ছে যদি এর মধ্যে কোনো প্রবলেম থাকে তাহলে সেই প্রবলেম সলভ করতে হবে। দেন উদ্যোক্তার ক্ষেত্রে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অলওয়েজ মেকিং ডিসিশন। তাকে কিন্তু সবসময় সিদ্ধান্ত তৈরি করতে হবে। বা ফাইন্যান্স ডিপার্টমেন্ট কি করবে, অর্থাৎ তারা একটা প্রজেক্ট 3টা ব্যাংকে শো করা হয়েছে। এখন যদি সে আমরা এইচএসবিসি তে দেখানো হলো, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে দেখানো হলো, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে দেখানো হলো, বা অন্যান্য ব্যাংকগুলোতে দেখানো হলো, 5-7টা ব্যাংকে দেখানো হলো। দেখানো হওয়ার পরে যদি প্রজেক্টটা 5 জনেরই পছন্দ হয়, তার ক্ষেত্রে কোথায় কার কাছ থেকে ফাইন্যান্স নেওয়া হবে, কার কাছ থেকে লোন আমরা নিতে পারি, এবং হচ্ছে ইন্টারেস্ট রেট কত। তো সব মিলিয়ে বা আমাদের হচ্ছে আমরা যদি কস্টিং করি তাহলে সেক্ষেত্রে কি হবে। দেন হচ্ছে সে ব্যাংকের ডিসিশন নিতে গেলে কিন্তু তাকে কস্টিং এর কথাও চিন্তা করতে হচ্ছে। লাইক যদি ইন্টারেস্ট রেট, এখন তো হচ্ছে যে ইন্টারেস্ট রেট 6 এবং 9-এর একটা বিষয়, অর্থাৎ 6 সর্বোচ্চ 9% হতে পারে। তাহলে কে কম ইন্টারেস্টেড দিচ্ছে এবং হচ্ছে সুবিধা বেশি দিচ্ছে, এই এই বিষয়গুলো উদ্যোক্তাকে কিন্তু ক্যালকুলেটিভ থাকতে হবে, এবং হচ্ছে খুব দ্রুত ডিসিশন দিতে হবে। আর না হলে কিন্তু কার্যক্রমগুলো খুব ডিলে হবে। এরপরের যেটা হবে যখন সিদ্ধান্ত গ্রহণ, এরপরে যেটা হচ্ছে মার্কেটিং, বাজারজাতকরণ। বাজারজাতকরণ কনসেপ্টটা কিন্তু বেসিক্যালি হচ্ছে, সাধারণভাবে যদি আমরা বলি যে উৎপাদিত পণ্য বা বা যে সেবা, যেই সেবাটা হচ্ছে দেয়া হয় সেই সেবাটা ভোক্তার কাছে পৌঁছে দেয়াই হচ্ছে বাজারজাতকরণ। কিন্তু বাজারজাতকরণের কিন্তু প্রক্রিয়া রয়েছে, বাজারজাতকরণের কিন্তু টাইপস রয়েছে। এখন এইগুলো বিভিন্ন ধরনের টাইপস, ব্র্যান্ডিং, অ্যাডভার্টাইজিং, এবং হচ্ছে ডিফারেন্ট এই টাইপস গুলো এনশিওর করে একেবারে ফাইনালি যেটা করা হয় যে সেলস ডিপার্টমেন্টের মাধ্যমে পণ্য কি করা হয়, এন্ড কাস্টমার পর্যন্ত রিচ করা হয়। এরপরের যেই স্পেসিফিক পয়েন্ট আমরা জানবো সেটা হচ্ছে নতুন পণ্যের ধারণা উন্নয়ন। অর্থাৎ যেহেতু গ্লোবালাইজেশনের সময়, তো গ্লোবালাইজেশনের সময় হচ্ছে নতুন নতুন পণ্য কিন্তু ডেভেলপ হচ্ছে প্রতিনিয়ত, মার্কেটে নতুন নতুন পণ্য আসছে, আর এক্সিস্টিং পণ্যগুলো কি হয়ে যাচ্ছে, অবসোলেট হয়ে যাচ্ছে। এখন এই বিজনেসম্যান যদি চিন্তা করে যে একটা পণ্য দিয়েই সে তার ব্যবসাকে ধরে রাখবে এবং হচ্ছে অলওয়েজ এই পণ্য দিয়ে ব্যবসা করবে, তাহলে কিন্তু এরকম একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টে সম্ভব না, বা এই চিন্তাটা হচ্ছে এখনকার সময় বা এখনকার জন্য অ্যাপ্লিকেবল না। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, এক্সিস্টিং পণ্যের পাশাপাশি নতুন পণ্য ডেভেলপ করার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার এবং চেষ্টা করতে হবে। তো এরপরের যেই পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি, যথোপযুক্ত প্রযুক্তি। অর্থাৎ আহ, কিছু 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 ক্ষেত্রে যদি আমরা এটা উদ্যোগটা যদি দেখি যে শিল্প ক্ষেত্রে উদ্যোগ হয়েছে, বা যে যে কোনো ক্ষেত্রে, শিল্প হোক, সার্ভিস হোক, বা এগ্রিকালচার হলেও, এখন এগ্রিকালচারের ক্ষেত্রেও কিন্তু আধুনিক প্রযুক্তি, লাইক সেচ ব্যবস্থা, অর্থাৎ আগের যে সেচ ব্যবস্থা ছিল সেটা কিন্তু এখন ট্রান্সফর্ম হয়েছে। আগের যেই চেইন ছিল এখন কিন্তু আই ফার্মার, অর্থাৎ ফার্মিং এর ক্ষেত্রেও কিন্তু ইনফরমেশন অ্যান্ড টেকনোলজিকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, আই ফার্মিং। এবং হচ্ছে যে ফার্মাররাও এখন স্মার্টফোনে তাদের সেলস এবং হচ্ছে অন্যান্য বিষয়গুলোর সাথে ডিরেক্ট কানেক্টেড।
আপডেটেড এবং হচ্ছে মার্কেট সম্পর্কে আপডেট, তারা খুব বেশি আপডেটেড। তো এই যে প্রযুক্তি, অর্থাৎ এই প্রযুক্তি সম্পর্কে তাকে কিন্তু ভালো ধারণা রাখতে হবে এবং যথোপযুক্ত প্রযুক্তি, লাইক এগ্রিকালচারের জন্য যে প্রযুক্তি, সেই প্রযুক্তি, যদি শিল্প হয় তাহলে সেই ক্ষেত্রে অন্যরকম প্রযুক্তি, এবং যদি সেবা হয় সেই ক্ষেত্রেও কি করতে হবে, প্রযুক্তি অর্থাৎ উন্নত যথোপযুক্ত প্রযুক্তি ইউজ করতে হবে। প্রযুক্তি ইউজ করলে যেটা হয় যে ছাড় প্রযুক্তি ইউজ করলে যেই বিষয়টা আমরা পেতে পারি সেটা হচ্ছে যে অর্গানাইজেশনকে এগিয়ে নেওয়ার জন্য খুব বেশি একটা ছাড় পাওয়া যায়, যেমন অ্যাডভান্টেজ, অর্থাৎ এক্সট্রা অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ অ্যাড করতে পারে বা ভ্যালু অ্যাড করতে পারে। তো প্রপার টেকনোলজিটা এই জন্য খুব বেশি জরুরি। আর যদি টেকনোলজি অবসোলেট হয়, অর্থাৎ পুরনো টেকনোলজি হয়, তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে উদ্যোগ কিন্তু শুরু করা হয় নতুন পণ্য। উদ্যোগ কি করা হয়, নতুন পণ্য, লাইক দেখো প্রথম পয়েন্টটা আমরা হচ্ছে নতুন পণ্য বা ধারণার ক্ষেত্রে কিন্তু উদ্যোগ নেওয়া হয়, নতুন পণ্য বা ধ্যান ধারণার জন্য কিন্তু উদ্যোগ নেওয়া হয়। তো সেই ক্ষেত্রে যথোপযুক্ত প্রযুক্তি তাকে কি করে, শিল্পক্ষেত্রেও হেল্প করে এবং হচ্ছে সার্ভিসের ক্ষেত্রেও হেল্প করে। সার্ভিসের ক্ষেত্রে তো অবশ্যই, কারণ হচ্ছে এখানে তো দেয়াই হচ্ছে সার্ভিস। যদি এটা টেকনোলজি বেস না হয় বা টাইমলি না হয়, তখন কিন্তু সার্ভিসের ইউটিলিটিটা একেবারেই থাকে না।